গুড মর্নিং, আমি দেবস্মিতা। আর আমাদের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি ব্লগটা শুরু করছি বিকানির থেকে। তোমরা এর আগের ব্লগে দেখেছো আমরা হাওড়া থেকে বিকানির সুপারফাস্ট এক্সপ্রেসে করে বিকানেরে এসে পৌঁছেছি আজকেই ভোরবেলা। আর এখন আমরা যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। হোটেলে গিয়ে ওখানে কিছুটা ফ্রেশ হয়ে দেন আমরা আজকে বেরোবো পুরো বিকানির শহরটা ঘুরে দেখবার জন্য। হোটেলে ঢোকার মুখে এই ফুলগুলো দেখেই মনটা ভালো হয়ে গেল। এত সুন্দর ফুলগুলো, আর তেমনি সুন্দর হোটেলটাও। আর এই হচ্ছে আমাদের হোটেল আজকের দ্য গঙ্গা রিসর্ট। এটা হচ্ছে জয়পুর বিকানির বাইপাসের ওপর হোটেলটা। এই হোটেলটা কিন্তু আমরা অনলাইনেই বুক করেছি। আর এখন একদম সকালবেলা, দেখো সূর্য ওঠেনি, চারিদিকটা ভীষণ সুন্দর লাগছে। আর এমনি সুন্দর ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা। তবে বেলা হলে একটু রোদ যখন বাড়বে তখন আর এরকম ঠান্ডা তো লাগবে না, তখন আশা করি গরমই লাগবে। তাহলে চলো এবার হোটেলের ভেতরটা যাওয়া যাক। এই দেখো, এটা হচ্ছে রিসেপশন এরিয়াটা, ভীষণ সুন্দর। এখানে দুটো বড় বড় সোফা রাখা আছে। আর এই হচ্ছে পুরো রিসেপশন এরিয়াটা। যাই হোক, আমাদের ওরা রুম অ্যালট করে দিয়েছে, ফার্স্ট ফ্লোরে রুম দিয়েছে। চলো তাহলে আমরা রুমেতে যাই এবার। আর এই হচ্ছে আমাদের রুম। রুমটা না বেশ বড়। আর দেখো পুরো নিট অ্যান্ড ক্লিন, ভীষণ একটা পজিটিভ ভাইবস আছে রুমটাতে, তাই না? বেশ সুন্দর রুমটা। চলো এই দিকটায় দেখি কী আছে। দুটো সোফা আছে, মাঝে একটা সেন্টার টেবিল আছে। আর এখানে রয়েছে একটা খুব সুন্দর মিরর, আর তার সাথে একটা টেবিল রয়েছে। আর ওদিকে জামা কাপড় রাখার জন্য একটা আলমারি দিয়েছে। আর এখানে একটা কিং সাইজের বেড রয়েছে। এখানে রয়েছে খুব সুন্দর একটা টিভি। আর বেস্ট পার্ট হলো রুমটার একটা সুন্দর উইন্ডো রয়েছে। দেখ, উইন্ডো থেকে কি সুন্দর বাইরেটা দেখা যাচ্ছে, পুরো হাইওয়েটা দেখা যাচ্ছে। আর সামনের লনটাও দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর লাগছে। হোটেলটা না ভীষণ সুন্দরভাবে সাজানো রয়েছে। চলো দেখি ওই দিকটায় কি আছে, ওয়াশরুমটা দেখাবো এবার, চলো। আর এই হচ্ছে ওয়াশরুমটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন। আর যা যা ইকুইপমেন্ট সমস্ত কিছু রয়েছে তো বেশ ভালো। আর এখানে রয়েছে, দেখো, চা করার জিনিসপত্র সমস্ত। দুটো কাপ দিয়েছে, এখানে গরম জল করার ক্যাটেল দিয়েছে। আর এখানে রয়েছে একটা দরজা। চলো দেখি দরজাটা খুলি কি আছে। ওয়াও, দেখো কি সুন্দর একটা ব্যালকানি রয়েছে। এখনও তো সানরাইজ এই যে হচ্ছে, দেখো বাইরেটা কি সুন্দর লাগছে। সবে সানরাইজ হচ্ছে, এখন ওই 6:45 মতো বাজে। আর এই দিকটা দেখো, অসম্ভব সুন্দর। এখন এসে গেছি আমরা সবাই সকালে ব্রেকফাস্ট করব বলে। আর এইটা হচ্ছে ডাইনিং এরিয়াটা। ডাইনিং এরিয়াটা কিন্তু ভীষণ সুন্দর। চলো আমরা আগে আমাদের ব্রেকফাস্টটা অর্ডার দিয়ে দিই, কারণ এখনও ব্রেকফাস্ট শুরু হয়নি। এখন মোটে 7:30 মতনই টাইম হয়েছে। আমরা কী কী খাবো ওদেরকে আগে বলে দিই, দেন আমরা যাবো একটু বাইরেটা ঘুরতে। বাইরেটা ভীষণ সুন্দর, পুরো একটা বিশাল লন আছে, ওটা দেখবো। আগে আমরা ব্রেকফাস্টটা অর্ডার দিয়ে দিই। ব্রেকফাস্ট অর্ডার দিয়ে বাইরেটা চলে এসেছি। এখন একদম সকালবেলা, তো বেশ হালকা একটা রোদ উঠেছে, গায়ে এসে পড়ছে, দারুণ আরাম লাগছে। আর এই হোটেলটা না, হোটেলের চারপাশটা ভীষণ একটা শান্ত পরিবেশ রয়েছে। তার কারণ এটা স্টেশন থেকে বেশ খানিকটা দূর, প্রায় 10 কিলোমিটার। আর এইখানে রয়েছে একটা খুব সুন্দর সুইমিং পুল, যেটাতে স্নান করার ইচ্ছাতে রয়েছে, কিন্তু যেহেতু আজকে সিটি ট্যুর করবো সেই জন্য আর এটা সুইমিং পুলটা ইউজ করা হবে না। যাই হোক, অন্য কোনো এক সময় করলে হবে। যাই হোক, চলো এবার ব্রেকফাস্টটা করে নিই। এই দেখো, প্রচুর ব্রেকফাস্ট চলে এসেছে। এখানে রয়েছে ভেজ স্যান্ডউইচ, চিজ স্যান্ডউইচ, এদিকে রয়েছে ফ্রুটস, এখানে রয়েছে জুস। আর সঙ্গে দিয়েছে একটা সসের বোতল, যেহেতু স্যান্ডউইচ আছে, যদি কেউ চায় খেতে পারে। প্রচুর ব্রেকফাস্ট দিয়েছে। আর এই যে এসে গেছে আমাদের আলু পরাঠা, আর সঙ্গে এই যথেষ্ট, আর কিছু দই। খাবে? না অনেক না, আছে। অনেক কিছু। ব্রেকফাস্টটা কিন্তু দারুণ সুন্দর ছিল। যেহেতু এগুলো পিওর ভেজ রেস্টুরেন্ট, সেই জন্য এখানে কোনো নন ভেজ আইটেম পাওয়া যায় না, বললেও ওরা করে দেবে না, পুরোটাই ভেজ।
আর এই দেখো ভীষণ সুন্দর ইন্টেরিয়রটা, চারপাশটা ঘুরে দেখছিলাম আমি একটু, ভীষণ ভালো লাগছিল। প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি মানে কর্নার ওরা সুন্দর করে সাজিয়েছে সুন্দর সুন্দর জিনিস দিয়ে। আমরা আছি ফার্স্ট ফ্লোরে, সেকেন্ড ফ্লোরেও সম্ভবত রুম আছে, আমি ঠিক জানি না, তবে ফার্স্ট ফ্লোরে পরপর রুমগুলো দেখতে পাচ্ছিলাম। নিচের সিঁড়ি, ওপরেও যাওয়া যায়। এর এখানে একটা খুব সুন্দর একটা হ্যাঙ্গিং লাইট আছে, দেখো এই লাইটটা কি সুন্দর লাগছে দেখতে, রাত্রে জ্বললে হয়তো খুব সুন্দর লাগবে দেখতে। এই যে আমি রেডি হয়ে গেছি আর আমরা এখন যাচ্ছি জুনাগড় ফোর্ট দেখতে। আর সঙ্গে আর কি দেখবো? রামপুরিয়া হাভেলি, জৈন মন্দির আর অনেক কিছু আছে। ওকে, এই যে পাপা রেডি। আরে আজকে আমরা যাচ্ছি অটোতে। এখন বাজে প্রায় সকাল 10টা, আমরা বেরিয়ে পড়েছি আজকে বিকানি শহরটা ঘুরে দেখবো বলে। আর সবার প্রথমে আমরা যাব লক্ষ্মীনারায়ণ টেম্পল, আর তার পাশেই আছে জৈন টেম্পল। এই দুটো দেখে তারপরে আমরা জুনাগড় ফোর্টের দিকে যাব। এখন আমরা চলে এসেছি লক্ষ্মীনারায়ণ টেম্পলের সামনে। এখানে আমাদের অটো আমাদের জন্য ওয়েট করবে এবং উনি বললেন যে আশপাশটা আপনারা ভালো করে ঘুরে দেখে আসুন, আমি এখানেই আপনাদের জন্য ওয়েট করব। এই লক্ষ্মীনারায়ণ টেম্পল প্রতিদিন ভোরবেলা 5টা থেকে দুপুর 1টা এবং বিকেলবেলা 5টা থেকে রাত 11টা অবধি খোলা থাকে। শোনা যায় 1933 সালে লক্ষ্মীনারায়ণকে উৎসর্গ করে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। ওই যে সামনে, ওই সামনে হচ্ছে মন্দিরে ঢোকার মেন গেটটা। তো এই অবধি ক্যামেরা অ্যালাউ ছিল, এই যে মন্দিরের গেট, এর ভেতর আর ক্যামেরা অ্যালাউ করবে না। তো আমি যাই, গিয়ে একটু মন্দিরটা ভালো করে দেখে আসি। এখন আমরা এসে গেছি সেই জৈন টেম্পল, যেটা কিনা দ্বাদশ শতাব্দীতে ভান্ডাস অসপাল দ্বারা নির্মিত হয়েছিল। মন্দিরটি পঞ্চম তীর্থঙ্কর সুমতিনাথের উদ্দেশ্যে উৎসর্গকৃত ছিল। পুরো মন্দিরটিতে না সুন্দর সুন্দর পাতার চিত্র, ফ্রেস্কোর কাজ আর অলঙ্কৃত আয়না দিয়ে ভরা ছিল। এই মন্দিরটি না লাল বেলেপাথর দিয়ে নির্মাণ করা হয়েছিল এবং দেওয়াল, গর্ভগৃহ এবং যে স্তম্ভগুলো ছিল ওগুলোতে ভীষণ সুন্দর সুন্দর ছবি এবং হলুদ পাথরের খোদাই করা ছিল। শোনা যায় 24 জন যে তীর্থঙ্কর ছিল তাদেরই জীবন চিত্রিত করা ছিল এই দেওয়ালগুলিতে। এখন আমরা দাঁড়িয়ে আছি ঠিক মন্দিরের সামনে। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে রামপুরিয়া হাভেলি। এখন উঠে পড়েছি অটোতে আর যাচ্ছি হচ্ছে রামপুরিয়া হাভেলির উদ্দেশ্যে। আর একদম যে বিকানিরের গলিগুলো আছে, সরু সরু গলি, আর সেইগুলোর ভেতর দিয়ে এখন আমরা যাচ্ছি রামপুরিয়া হাভেলি দেখবার জন্য। গতকাল দোল ছিল বলে না রাস্তাগুলো পুরো রঙে ভর্তি ছিল। আর এমনি আমরা জানি রাজস্থানে খুব ভালো দোল খেলা হয়। এইগুলো হচ্ছে সমস্ত রামপুরিয়া হাভেলি। পঞ্চদশ শতাব্দীতে যখন মহারাজা গঙ্গা সিং রাজত্ব করছিল, ওই সময় রামপুরিয়া পরিবার যারা ছিলেন ওনারা এই রামপুরিয়া হাভেলিগুলো তৈরি করেছিল। আর এই হাভেলিগুলো সমস্তটাই জুনাগড় ফোর্ট যে পাথরে তৈরি ছিল, লাল বেলে পাথর, সেটা দিয়েই তৈরি করা হয়েছিল। এত নিখুঁত কারুকার্য ছিল না যেগুলো সত্যি সামনে থেকে না দেখলে বোঝা যায় না। আর তার সাথে ছিল প্রচুর জানলাগুলোকে ওরা বলে ঝাড়ৌখা। তো এই জানলাগুলো একটা অদ্ভুতভাবে বানানো ছিল যে রোদ তো একটুও ঢুকবে না, কিন্তু হাওয়া বাতাস প্রচুর পরিমাণে ঢুকবে। আর দেখো প্রচুর জানালা ছিল, একদম পরপর প্রচুর জানালা ছিল। অসম্ভব সুন্দর কারুকার্য ছিল, মানে এত সুন্দর যে আমাদের চোখ ওখানেই আটকে গেছিলো। দোলের ছুটি ছিল বলে না একদল বাচ্চা ওখানে ক্রিকেট খেলছিল, ওরা খুব মজা করছিল ওখানে। আর এই ভেতরগুলোর গলিগুলোর ভেতরে সেরকম রোদ পৌঁছয় না দেখে বেশ ঠান্ডাও লাগছিল। আর ঠান্ডার মধ্যে বেশ ক্রিকেট খেলতে মজাই আসে। যাই হোক, ওই দেখো দূরে দাঁড়িয়ে আছে আমাদের অটো। আমরা এখন যাব জুনাগড় ফোর্ট দেখতে। রামপুরিয়া হাভেলি কমপ্লিট করে এবার আমরা আবার অটোতে উঠে পড়েছি। আর এবারে যাচ্ছি আমরা জুনাগড় ফোর্ট দেখতে, যার জন্য বিকানির মেনলি আসা। তো ওই রামপুরিয়া হাভেলি থেকে জুনাগড় ফোর্টের ডিস্টেন্স 15 মিনিট মতন লাগবে বললো। তো এই সামনে এখনই পৌঁছে যাব আশা করছি, বেশি সময় লাগবে না, কাছাকাছি এসেই গেছি। আমরা যে অটোটা করে স্টেশন থেকে হোটেলে এসেছিলাম সেই অটোটাকেই আমরা আজকে ফুল ডের জন্য বুক করে নিয়েছিলাম। और अगर पर्सनल गाड़ी ले तो वो तो टिकट कहाँ मिलता है? टिकट अंदर ही मिलेगा, ग्राउंड है अंदर। हाँ, सामान है, उसमें टाइम लगेगा, 1.5 से 2 घंटे लगेगा।
हाँ कोई नहीं मेरा नंबर है ना हाँ हाँ এসে পৌঁছে গেছি জুনাগড় ফোর্টের সামনে, একদম জুনাগড় ফোর্টের সামনে দাঁড়িয়ে আছি আমরা। টিকিট কাউন্টারটা কিন্তু ভেতরে, বাইরে থেকে এই রকম লাগছে জুনাগড় ফোর্টকে। আমরা টিকিট কাটবার জন্য কিন্তু যেতে হবে আমাদেরকে ভেতরে। আগেই ফোর্টের নাম ছিল চিন্তামণি ফোর্ট, পরে নাম চেঞ্জ করে রাখা হয় জুনাগড় ফোর্ট। আমি এখন দাঁড়িয়ে আছি কারণ প্রোলের সামনে। প্রোল মানে হচ্ছে বড় বড় দরজা, এখানে বড় বড় দরজাকে বলা হয় প্রোল। আর চলো এটা দিয়ে ভেতরে ঢুকে আমরা টিকিট কাটবো। টিকিট কেটে তারপরে আমরা একদম ভেতরে প্রবেশ করব। একদম ফোর্টে ঢোকার মুখে পেয়েছিলাম কারণ প্রোল, আর এখন দেখো এই বড় দরজাটা হচ্ছে দৌলত প্রোল। এখানে দরজাগুলো দেখো কত বিশাল, আর এই দরজার গায়ে দেখো কীরকম কাটা কাটা মতো রয়েছে। এইগুলো রয়েছে তার কারণ যাতে বাইরের শত্রুরা আক্রমণ করতে না পারে, তার জন্য। জুনাগড় দুর্গটি বেশিরভাগটাই লাল বেলে পাথর দিয়ে তৈরি, আর প্রত্যেকটা জায়গার নিখুঁত কারুকার্য অদ্ভুত সুন্দর। আর এই দেখো এখানে রয়েছে ফাতেপোল, এইখান দিয়ে আমরা একদম ভেতরে ঢুকবো। এটা হচ্ছে 3 নাম্বার বড় দরজা। সামনে দেখা যাচ্ছে দেখো সুরজ প্রোল, আর এই সুরজ প্রোলের দুধারে না হাতির দুটো মূর্তি রয়েছে। টিকিট আমরা কেটে নিয়েছি। টিকিটের চার্জেস ছিল পুরোটা ঘুরে দেখার জন্য 100 টাকা, মিউজিয়ামের জন্য 50, আর ভিডিওগ্রাফির জন্য আলাদা চার্জেস ছিল। এই যে 3টে গেটওয়ালা যে ঢোকার এন্ট্রেন্সটা, এইটাকে বলা হয় ত্রিপোলিয়া গেট। এই ত্রিপোলিয়া গেট দিয়েই আমরা ভেতরে ঢুকলাম। এই যে জিগজ্যাগ সিঁড়ি সিঁড়ি করার মতো জায়গাটা ছিল, এটা না অপূর্ব কারুকার্য ছিল, কিন্তু এখানে ভেতরে সিঁড়ি দিয়ে উঠতে দিচ্ছিল না, সামনের দিকেই বন্ধ করা ছিল, তাই বাইরে থেকে আমাদের ভিডিওগ্রাফি করতে হয়েছিল, কিন্তু দারুণ ছিল। ওই ত্রিপোলিয়া গেট দিয়ে যখন হাতিতে করে রাজারা আসতেন, তখন এই রাস্তাটা দিয়ে ওপরের দিকে যেত। দেখুন এই রাস্তাটা কীরকম একটু স্লোপ মতো করা রয়েছে, আর তলাটা একটুখানি অসমান রয়েছে, যাতে কি স্লিপ করে না যায়, হাতি বা ঘোড়া যাতে করেই আসুক সেটা যাতে স্লিপ করে না যায়। আর এখানেও রয়েছে দেখুন ছোটো ছোটো জাফরির কাজ, মাঝখানে মাঝখানে জাফরি রয়েছে, আর কি সুন্দর কারুকার্য রয়েছে দেখুন। জুনাগড় ফোর্টে ঢোকার পর এটা ছিল প্রথম অংশ, যেখানে রাজরাজারা তাদের অতিথিদের আপ্যায়ন করত, বসাতো। উপর পোর্শনটা দেখো কিরম নেট দিয়ে আটকানো ছিল, যাতে কি বাইরে পাখিরা ভেতরটা নোংরা করতে না পারে, ঢুকতে না পারে পায়রারা, সেই জন্য এই জায়গাটা পুরো নেট দিয়ে বন্ধ করা ছিল। সেই জন্য জুনাগড় ফোর্টের ভেতরটা খুব পরিষ্কার ছিল। চলো এবার যাই মিউজিয়ামের ভেতরটা। এবার আমরা দেখবো মিউজিয়ামটা ঘুরে ঘুরে। মিউজিয়ামটা কিন্তু ভীষণ সুন্দর, অনেক কিছু দেখার আছে ভেতরটাতে। আর এই দেখো সামনেই দেখা যাচ্ছে বেশ কিছু পালকি। চলো দেখি এই পালকিগুলো। এই পালকিগুলো করে রানীরা এক জায়গা থেকে অন্য জায়গায় চলাফেরা করতো। আর এই প্রত্যেকটা পালকির গায়ে অসম্ভব সুন্দর সুন্দর নকশা ছিল। প্রত্যেকটা পালকি ভীষণ সুন্দর ছিল, আর অন্য অন্য ধরনের ছিল, প্রত্যেকটা অন্যান্য রকম ছিল। এটা দেখো কত সুন্দর কারুকার্য করা, রঙও করা রয়েছে, আর তার সাথে নিখুঁত কারুকার্য ছিল। আর ওই দূরের পালকিটা একটু অন্যরকম দেখতে ছিল, এটা বেশ খোলা খোলা টাইপের ছিল, অদ্ভুত রকমের, কিন্তু দেখতে তো খুব সুন্দর। তখন রানীদের জন্য কি সুন্দর ব্যবস্থা ছিল। এই মিউজিয়ামে একটি প্লেনও রাখা রয়েছে। দেখো এই প্লেনটা কিন্তু 1912 সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় তৈরি করা হয়েছিল, এই সময় এটা ব্যবহারও হয়েছিল।
এখানে রাজার বেশ কিছু সিংহাসন রাখা আছে। তখনকার দিনে রাজা এই সিংহাসনগুলোর উপর বসতেন এবং এগুলোকে ব্যবহার করতেন। এই দেখো এই সিংহাসনটা কি সুন্দর, দুদিকে দুটো বাঘের মতো রয়েছে আর মাঝখানটা বসার জায়গা। যাই হোক, এখানে আরেকটা সিংহাসন আছে, দেখো এই সিংহাসনটা আবার দুটো সিট রয়েছে। প্রথমে তো রাজা বসতো, আর পেছনে যিনি বসতেন উনি কিন্তু ছাতা ধরে থাকতো রাজার মাথার উপরে। তো বেশ সুন্দর নয় সিংহাসনটা দেখতে? এখানেও রাজাদের ব্যবহৃত বেশ কিছু পালকি রাখা রয়েছে। এইগুলো এক ধরনের পালকি। এখানে রয়েছে বেশ কিছু বন্দুক, যেগুলো তখনকার দিনে ব্যবহার করা হতো। এই ঘরটিতে রয়েছে রাজাদের সব ব্যবহার করার ফার্নিচার, বিভিন্ন ধরনের ডাইনিং টেবিল থেকে শুরু করে সোফা সবই আছে। कैसे बात हो जाती है एक रूम से दूसरे रूम में और ये এখানে রয়েছে মহারাজা গঙ্গা সিংয়ের ব্যবহার করা সমস্ত জামা কাপড় ও অন্যান্য জিনিসপত্র। এই যে চেয়ারগুলো দেখছো, এই চেয়ারগুলো তখনকার দিনে ব্যবহার করা চেয়ার। আর এই যে চেয়ারটা স্পেশালি দেখলাম, এটা স্যান্ডেলউডের তৈরি চেয়ার, আর এর মধ্যে না নিখুঁত কারুকার্য করা, অদ্ভুত সুন্দর চেয়ারটা দেখতে। এখানে রয়েছে বেশ কিছু তীর, আর সঙ্গে রয়েছে একটা ধনুক, সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে এখানে। এই ঘরটার কিন্তু কারুকার্য অসম্ভব সুন্দর, নিচটা পুরো ইটালিয়ান মার্বেল দিয়ে তৈরি, আর ধারে ধারে রয়েছে অপূর্ব সুন্দর খোদাই করা কাজ। আর এখানে রয়েছে দেখুন বেশ কিছু অস্ত্র। এখানে রয়েছে রাজার একটা ব্যবহার করা জামা। এই জানলাগুলো যে ছোট ছোট হোল রয়েছে, এই হোলগুলো দিয়ে পুরো বাইরেটা দেখা যাচ্ছিল সুন্দরভাবে। এই দেখো, এখানেও দেখো প্রচুর ঝাড়খা রয়েছে চারিদিকে, পরপর তলার দিকে দরজা রয়েছে, আর উপরটা পুরো ঝাড়খা দিয়ে ভর্তি। লাল নিবাস। এই ঘরগুলোতে যে পেন্টিংগুলো দেখছো না, এই পেন্টিংগুলো বেশিটাই ছিল ন্যাচারাল পেন্টিং। তখনকার দিনে ন্যাচারাল রং দিয়েই পেন্টিংগুলো করা হয়েছিল। এত সুন্দর পেন্টিংগুলো ছিল, পুরো নিখুঁত কাজ করা ছিল, আর প্রতিটা দরজা থেকে শুরু করে জানলা সবেতে এই পেন্টিংগুলো করা ছিল। আর দেখতে এত সুন্দর লাগছিল না, এখনও অবধি একই রকম রং ছিল, কোথাও কোথাও একটু ফেড হয়ে গেছিলো, কিন্তু বেশিটাই না, একই রকম রং করা ছিল। এটা ছিল ফুল মহল। এখানেও না বিভিন্ন জায়গায় খুব সুন্দর সুন্দর পেন্টিং করা ছিল। চলো একটা দুটো পেন্টিং আমি তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি। কি অপূর্ব নিখুঁত ডিটেলিং রয়েছে এবং নিখুঁত কাজ রয়েছে, না সামনে থেকে না দেখলে বোঝা যাবে না। এই পেন্টিংটা দেখো কি অপূর্ব, মানে প্রত্যেকটা জায়গায় নিখুঁত কাজ রয়েছে এবং এত সুন্দর পেন্টিংগুলো রয়েছে, যেগুলো কি একটুও কিন্তু নষ্ট হয়নি, খুব সুন্দরভাবে এখনও রয়েছে।
তখনকার দিনের রং কত ভালো ছিল যে এখনও সেই ইয়েগুলো এত সুন্দরভাবে রয়েছে। এখানে রয়েছে দেখো তখনকার দিনে ব্যবহার করা যে বাসনপত্র তারই একটি। এখন আমরা এসেছি অনুপ মহলে। এই অনুপ মহলটি না মহারাজা অনুপ সিং তৈরি করেছিলেন। আর এই ভেতরে ছোট ছোট কাঁচ দিয়ে পুরো মহলটি সাজানো ছিল। চারিদিকে যখন লাইট জ্বলতো এই মহলটি পুরো চকচক চকচক করতো। আর নিচে দেখো যে কার্পেটটা পাতা রয়েছে, এই কার্পেটগুলো খুব সূক্ষ্ম কাজ করা আছে কার্পেটগুলোর মধ্যেও। মাঝে যে সিংহাসনটা দেখছো এই সিংহাসনে রাজা বসতেন আর চারিদিকে মন্ত্রীরা বসতো। এটা ছিল দেওয়ানের খাস। এখানে বিভিন্ন রকম আলোচনা হতো রাজার সাথে। আর প্রচণ্ড সুন্দরভাবে এই মহলটা সাজানো ছিল। দেখো চারিদিকে কত সুন্দর ন্যাচারাল পেন্টিং করা, আর মাঝে মাঝে ভর্তি কাঁচ দিয়ে ডেকোরেশন করা রয়েছে। প্রত্যেকটা দরজাতেও সুন্দরভাবে ন্যাচারাল পেন্টিং রয়েছে। অসম্ভব সুন্দর এই মহলটা। এখন আমি যে অংশটায় দাঁড়িয়ে আছি এই অংশটা ছিল জুনাগড় ফোর্টের সবচেয়ে সুন্দর অংশ ছিল। আর এখানের ঝাড়কাগুলো দেখার মতন ছিল। রানীরা এই ঝাড়কাগুলো দিয়ে দেখতো। এখানে রাজা যখন সামনে বসে তখন মন্ত্রীদের সাথে আলাপ আলোচনা করতো বা অন্য কিছু অনুষ্ঠান হতো, তখন ওপর থেকে রানীরা এই ঝাড়কাগুলো দিয়ে দেখতো। আর এই যে টাইলসগুলো এগুলো অসাধারণ দেখতে ছিল টাইলসগুলো। অত পুরনো দিনের টাইলস, কিন্তু দেখে তো মনেই হচ্ছিল না একদম এখন একই রকম রয়েছে মনে হচ্ছিল দেখতে। ভীষণ সুন্দর ছিল টাইলসগুলোর। ভেতরে টাইলসগুলোর কাজগুলো সম্পূর্ণ অন্যরকম ছিল। এখানে সিঁড়ি দিয়ে নামতে নামতেও দেখুন রয়েছে কিছু টাইলস। অসাধারণ দেখতে ছিল টাইলসগুলো। ফোর্টটা তো পুরোই ঘোরা হয়ে গেল। এটাই জুনাগড় ফোর্টের একদম শেষ অংশ। এবার ফোর্ট থেকে আমরা বেরোবো। এটা ছিল জুনাগড় ফোর্টের পার্কিং স্পেস। আর এখানে একটা মিউজিয়ামও ছিল, যে মিউজিয়ামটা আমরা দেখিনি। এই সামনেই মিউজিয়ামটা ছিল, যেটা তোমরা দেখতে চাইলে দেখতে পারো। এখন আমরা বেরিয়ে পড়েছি জুনাগড় ফোর্ট দেখে। জুনাগড় ফোর্ট তো ভীষণ ভালো লেগেছে। এবার যাব আমরা লালগড় প্যালেস দেখতে। কিন্তু তার মাঝখানে আমরা করব হচ্ছে লাঞ্চ। এখন বাজে প্রায় দুপুরবেলা 3টের কাছাকাছি। তো ভীষণ খিদে পেয়ে গেছে আমাদের সবাইকে, লাঞ্চ আবার করতেই হবে। তো আগে চাই চটপট লাঞ্চ করি, তারপর লালগড় প্যালেস দেখবো। হ্যাঁ, ये लालगढ़ पैलेस का कैंपस है। ओहो, ভেতরেই বসি। এসে গেছি লাঞ্চ করতে। আর এই রেস্টুরেন্টটা বেশ ভালো লাগলো দেখে। ভেতরেও বসার সিট আছে, বাইরেও আছে। তো বাইরেটা বেশ গরম লাগছে, সেই জন্য আমরা ভেতরেই বসবো ঠিক করেছি। চলে এসেছি লাঞ্চ করতে। লাঞ্চে নিয়ে নিয়েছি প্রথমে শিক কাবাব, আর এখানে নিয়েছি লাইম সোডা, আর বাকি দেখি আসছে। আর এসছে আলু গোবি, আর তার সাথে নিয়ে নিয়েছি মুরগ মালাই, আর তার সাথে আছে তন্দুরি রুটি। আমরা এখন চলে এসেছি লালগড় প্যালেসের সামনে। আর লালগড় প্যালেসের ভেতরে একটা মিউজিয়াম আছে যেটা দেখা যাবে। ওর জন্য টিকিট হচ্ছে 50 টাকা। তো এখন টিকিট কেটে নিই আমরা আগে, তারপর যাব ভেতরটাতে। এই লালগড় প্যালেস কিন্তু মহারাজা গঙ্গা সিং তৈরি করেছিলেন। উনি 1902 থেকে 1926 সালের মধ্যে এই প্যালেসটি নির্মাণ করেছিল।
এই প্যালেসের ভেতরে ঢোকা অ্যালাউ না, যেহেতু এখনও রাজবংশের সমস্ত লোকই এখানে থাকেন, সেই জন্য আমরা বাইরে থেকেই প্যালেসটা দেখতে পাবো। আর সবথেকে বড় কথা, প্যালেসটা এখন বিলাসবহুল হোটেলে পরিণত হয়েছে, সুতরাং এই প্যালেসের ভেতরে ঢুকতে একেবারেই দেবে না। ওই বাইরে থেকে যেটুকু দেখা যায়, আমরা বরঞ্চ এই মিউজিয়ামটা দেখব ঘুরে, যে মিউজিয়ামের ভেতর কী কী আছে সেগুলোই আমরা দেখে নেব। দূর থেকে যেটুকু প্যালেসটা দেখা যাচ্ছিল, প্যালেসটা বাইরে থেকে কিন্তু ভীষণ সুন্দর। পুরো জুনাগড় ফোর্ট যে পাথরের তৈরি, সেই রকমই রঙের, ভীষণ সুন্দর প্যালেসটা বাইরে থেকে। দূর থেকে আমরা বেশ কিছু ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি করেছি। এরপরে আর যেতে দেবে না ওই দিকটাতে, শুধুমাত্র এই সামনের লন থেকেই যেটুকু দেখা যায় ওটুকুই দেখা যাবে। পুরো বিকানিরে যা যা মোটামুটি দেখার ছিল আমাদের পুরোটাই কভার হয়ে গেছে। আজকে রাত্রে আমরা বিকানিরেই স্টে করব, কাল আমরা জয়সালমীরের জন্য সকাল সকাল বেরিয়ে পড়ব। তো এখন আমরা যাচ্ছি একটু মার্কেটে, দেখি যদি কিছু বিকানিরি পাপড় ইয়া ফির বিকানিরি কোনো ভুজিয়া পাওয়া যায় তো একটু কিনবো, ওগুলো দিয়ে আমরা চলে যাব হোটেলে। চলে এসেছি আমরা হোটেলে, ফ্রেশ হয়ে নিয়েছি। এখন করব আমরা রাতের ডিনারে আছে ফ্রেঞ্চ ফ্রাই, আলু গোবি আর পাতলা একদম ডাল আর ভাত রয়েছে। কারণ সারাদিন অনেক ঘোরাফেরা হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, সেই জন্য রাত্রেবেলা একদম লাইট খাবো। কারণ কাল আবার সকাল সকাল উঠে যেতে হবে আমাদের জয়সালমীর, তো শরীরটাকেও তো ঠিক রাখতে হবে। যাই হোক, চলো আজকের জন্য এতটুকুই। তোমরা দেখতে থাকো, আর কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। আজকের জন্য টাটা, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, আবার কাল দেখা হবে।